ববিতা, কবিতা ও রেখায় একটি অংশীদারি ব্যবসায়ের ৩ জন অংশীদার ২০১৮ সালে ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল ১,০০,০০০ টাকা। ববিতা, কবিতা ৭৫,০০০ টাকা এবং রেখা ৫০,০০০ টাকা। এখানে একটি বিষয় হচ্ছে উদ্বৃত্ত ছিল এই কথাটা যদি বলা থাকে তাহলে আমরা যখন মূলধন হিসাব করব সেখানে কিন্তু আমরা ব্যালেন্স বিডি লিখব। আর যদি বলে ব্যবসায় শুরু করছে তাহলে আমরা লিখব নগদান হিসাব। তারা ব্যবসায় লাভ লোকসান যথাক্রমে ৪-৩-১ অনুপাতে বন্টন করে নেয়। এখানে লাভ লোকসান বন্টনের অনুপাত দেওয়া আছে। যদি অনুপাত দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা সমান নেব। সেক্ষেত্রে অনুপাত হবে ১:১:১:১। চুক্তি অনুযায়ী মূলধন উত্তোলনের ওপর বার্ষিক 10% সুদ ধার্য করতে হবে। মূলধন এবং উত্তোলনের উপর সুদ ধার্য করতে বললেই আমরা সুদ ধার্য করব, অন্যথায় আমরা সুদ ধার্য করব না। ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের জন্য কবিতা মাসিক ১,০০০ টাকা করে বেতন পাবে। এখন এই বেতন কিন্তু বলছে মাসে ১,০০০, তাহলে এটিকে আমরা ১২ দিয়ে গুণ করতে হবে। উক্ত বছরে অংশীদারগণের মোট উত্তোলনের পরিমাণ ছিল কবিতা ১৫,০০০ টাকা, ববিতা ১০,০০০ টাকা এবং রেখা ৬,০০০ টাকা। এখানে কিন্তু বলা আছে যে মোট উত্তোলনের পরিমাণ, তার মানে এই উত্তোলনে কিন্তু তারা সারা বছর মিলে করছে। রেখা নগদ উত্তোলন ছাড়াও ২,৬০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করেন যা হিসাবভুক্ত হয়নি। এই যে পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি এর অর্থ হচ্ছে এটি লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে। পণ্য উত্তোলন লাভ লোকসান আবন্টন হিসাবে কখনো আসবে না যদি বলা থাকে হিসাবভুক্ত করা হয়েছে। বছরের শেষে বকেয়া ভাড়া ৩,০০০ টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিত ২,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়নি। ববিতা ও কবিতা যৌথভাবে রেখাকে এই মর্মে নিশ্চয়তা দিয়েছে যে সে বছরে লাভের অংশ বাবদ কমপক্ষে ৪,৪০০ টাকা পাবে। এখানে দেখা যাচ্ছে ববিতা এবং কবিতা যৌথভাবে নিশ্চয়তা দিয়েছে, তার মানে এটা হলো যৌথ নিশ্চয়তা। উপযুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত বছরের ব্যবসায় নিট লাভ ৫৯,৩৫০ টাকা। ক নঙে বলা ছিল কত টাকা চলতি হিসাবে হিসাবভুক্ত হবে না। এই যে এখানে কিছু হিসাব আছে, যেমন বকেয়া ভাড়া, অনাদায়ী পাওনা সঞ্চিত, এগুলো অংশীদারদের মূলধন হিসাব এবং চলতি হিসাবের কোথাও হিসাবভুক্ত হয় না। এর কারণ হচ্ছে আমরা অংশীদার হিসাবে মূলত হিসাব করি অংশীদারদের, যে হিসাবগুলো কোনো একক অংশীদারের না বা কোনো সকল অংশীদারের না, যেমন বকেয়া ভাড়া, অনাদায়ী পাওনা সঞ্চিত, এগুলো কিন্তু কারবার হিসাব, এগুলো কিন্তু অংশীদার মূলধন হিসাব এবং চলতি হিসাবে আসবে না। মনে রাখবে বকেয়া ভাড়া, অগ্রিম ভাড়া অর্থাৎ ব্যয়ের বকেয়া, আয়ের বকেয়া, ব্যয়ের অগ্রিম, আয়ের অগ্রিম, অনাদায়ী পাওনা সঞ্চিত, এগুলো লাভ লোকসান আবন্টনে আসবে, কিন্তু অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাবে লিপিবদ্ধ হবে না। তাহলে এখানে চলতি হিসাবে কী কী আসবে না? বকেয়া ভাড়া ৩,০০০ টাকা আসবে না এবং অনাদায়ী পাওনা সঞ্চিত ২,০০০ টাকা আসবে না। তাহলে মোট চলতি হিসাবে কত টাকা হিসাবভুক্ত হবে না? মোট ৫,০০০ টাকা চলতি হিসাবে হিসাবভুক্ত হবে না। খননে বলা ছিল লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। আমরা যে লাভ লোকসান আবন্টন হিসাব করার শুরুতে আমরা ক্রেডিট দিকে, লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকে আমরা লাভটি লিখবো। এখানে আমাদের কারবারের লাভ ছিল ৫৯,৩৫০ টাকা। এটি আমরা লিখেছি লাভ লোকসান হিসাব শিরোনামে। লাভ লোকসান হিসাব শিরোনামে লেখা যাবে বা লেখা যাবে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী এই শিরোনামে। তবে এই শিরোনামে লেখাটাই উত্তম। এটা লেখার অর্থ হচ্ছে যে আমরা বোঝাতে চাচ্ছি এই নিট লাভ যেটা আমরা এখানে অংশের মধ্যে ভাগ করব সেটি আমরা কোথা থেকে বের করছি, সেটি আমরা বিশদ আয় বিবরণী বা লাভ লোকসান আবরণ হিসাবের মাধ্যমে নির্ণয় করছি, যে কারবার আমাদের লাভ হচ্ছে ৫৯,৩৫০ টাকা। এবং আমাদের এখানে বলা আছে অংশীদারদের মূলধন উত্তোলন সুদ ১০%। অংশীদারদের মূলধনের সুদ, তাহলে মূলধন ক্রেডিট, তাই মূলধনের সুদ আমরা ডেবিটে লিখব। সেক্ষেত্রে আমরা কী লিখেছি? অংশীদার চলতি হিসাব। এখন শিরোনামটা কখনো অংশীদারদের চলতি হিসাব হয়, কখনো অংশীদারদের মূলধন হিসাব হয়। তাহলে কখন আমরা চলতি হিসাব শিরোনাম করবো আর কখনই আমরা মূলধন হিসাব শিরোনাম করবো। এখানে খতে বলা ছিল লাভ লোকসান আবন্টন হিসাব করতে এবং গতে বলা ছিল অংশীদারদের চলতি হিসাব করতে। অর্থাৎ গতে যদি চলতি হিসাব করতে বলে তাহলে আমাদের শিরোনাম চলতি হিসাব হবে, গতে যদি অংশীদারদের মূলধন হিসাব করতে বলে তাহলে এই শিরোনামটা আমরা মূলধন হিসাব করব। এখানে চলতি হিসাব করতে বলা আছে, তাহলে যে কোনো আমাদের শিরোনাম হবে অংশীদারদের চলতি হিসাব। মূলধনের সুদ, ববিতার মূলধন ছিল ১,০০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা ১০% ১০,০০০ টাকা এবং কবিতার ছিল ৭৫,০০০ টাকা, ১০% ৭,৫০০ টাকা এবং রেখা ছিল ৫০,০০০ টাকা মূলধন, সেটাকে ১০% করলে আসে ৫০,০০০ টাকা। এবং এখানে আমরা উত্তোলনের সুদ নেব। একইভাবে আমরা লিখেছি অংশীদারদের চলতি হিসাব উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ আমরা ক্রেডিট দিকে এই কারণে লিখব, উত্তোলন ডেবিট, তাই উত্তোলনের সুদ ক্রেডিট। এখানে ববিতার উত্তোলন, তাদের উত্তোলন ছিল বছরে মোট উত্তোলন, তাদের অংশীদার উত্তোলনের পরিমাণ ছিল বছরে মোট উত্তোলন ১৫,০০০, ১০,০০০ এবং ৬,০০০। বছরে যদি মোট উত্তোলন বলা থাকে তাহলে আমরা মোট উত্তোলনের উপর সুদ বের কেটে আমরা ৬ মাসে নিব। তাহলে ববিতার ছিল কত? ১৫,০০০, এই যে ১৫,০০০ এবং এটি ছিল ১০% উত্তোলনের সুদের হার এবং এটা আমরা ৬ মাসে নিব, মোটের উপর ৬ মাসে নিব। কারণ ১৫,০০০টা কিন্তু সে সারা বছর মিলে করছে, অর্থাৎ কোনো মাসে ১,০০০, কোনো মাসে ২,০০০, এই জন্য আমরা মোটের উপর ৬ মাসে নিব। এবং ববিতার উত্তোলন পরিমাণ ছিল হচ্ছে ১০,০০০ টাকা, ১০,০০০ টাকার ১০% এবং এটিকেও নিব আমরা ৬ মাস, ৬ মাস করলে
500 টাকা হবে এবং রেখার উত্তোলন পরিমাণ ছিল 6,000 টাকা। এই 6,000 টাকা যদি আমরা 10% করি এবং এটিরও আমরা 6 মাসে নিব, তাহলে উত্তোলনের পরিমাণ আসছে 300 টাকা। তাহলে মোট উত্তোলন হচ্ছে 1550 টাকা। অর্থাৎ কখন আমরা 6 মাসে নিব, যদি বলা থাকে বছরে মোট উত্তোলন, তাহলে আমরা বাৎসরিক উত্তোলনের উপর সুদ বের করে এটাকে আমরা 6 মাসে নিব। এবং এখানে আমরা লিখেছি কবিতার চলতি হিসাব বেতন। বেতন এখানে কিন্তু কবিতার বেতন ছিল যে মাসিক বেতন হচ্ছে 1000 টাকা। কবিতার মাসিক বেতন কত? এই যে কবিতার মাসিক বেতন হচ্ছে 1000 টাকা। তাহলে এটাকে আমরা বাৎসরিক করে নিব। তাহলে যে কোনো আমরা 12 দিয়ে গুণ করে কবিতার বেতন এখানে লেখা হয়েছে 12,000 টাকা। তারপরে এখানে কি ছিল? বকেয়া ভাড়া, অনাদায় পাওনা সঞ্চয়, যেগুলো কিনা অংশীদার চলতি হিসাব, অংশীদার মূলধন হিসাবে আসে না, এগুলো আমরা ডেবিট দিকে লিখবো। বকেয়া ভাড়া এগুলো কিন্তু কোনো শিরোনাম হবে না, এখানে এগুলো কোনো অংশীদারের না, এগুলো হচ্ছে কারবারের হিসাব। এটা আমরা বকেয়া ভাড়া এখানে কেন লিখছি? যে আমাদের যে নিট লাভ আছে 59,350 টাকা, এটি কিন্তু আমরা অংশীদারদের মধ্যে ভাগ করতেছি। অর্থাৎ অংশীদার কারবারে কিন্তু আমরা নিট লাভ অংশীদারদের মধ্যে ভাগ করি না, নিট লাভ কাটে বন্টনযোগ্য মুনাফায় পরিণত করি এবং সেটি অংশীদারের মধ্যে ভাগ করি। তাহলে এই নিট লাভ ভাগ করার আগে কিন্তু আমি কারবারে যে বকেয়া ভাড়া আছে সেই টাকাটা কিন্তু আগে বাদ দিয়ে দিব। তারপরে তারপরে মূলধনের সুদ বা অন্যান্য যে বিষয়গুলো আছে সমন্বয় করার পর কিন্তু যে আমরা বন্টনযোগ্য মুনাফা তৈরি করব এবং সেটি কিন্তু অংশীদারের মধ্যে ভাগ করব। যেখানে আমরা বকেয়া ভাড়া 3000 টাকা আমরা ডেবিট দিকে লিখবো এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা ডেবিট দিকে লিখবো। তাহলে ক্রেডিট দিকে কী লিখবো? যেমন ক্রেডিট দিকে এখানে আসবে আয়ের বকেয়া, ব্যয়ের অগ্রিম, আমরা এই দিকে লিখবো। যদি এরকম যেমন থাকতে পারতো এখানে যেন বকেয়া ভাড়া আছে, যদি থাকতো অগ্রিম ভাড়া, তাহলে আমরা এটা ক্রেডিট দিকে লিখতাম। এখানে বলা ছিল অংশীদার পণ্য উত্তোলন ছিল হচ্ছে কবিতা, যে রেখার পণ্য উত্তোলন ছিল 2600 টাকা। রেখার পণ্য উত্তোলন, রেখার নগদ উত্তোলন ছাড়াও পণ্য উত্তোলন করে 2600 টাকা এবং হিসাবভুক্ত করা হয়নি। তাহলে এটি আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে আসবো। রেখার চলতি হিসাব পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন এখানে আসতেও পারে, নাও আসতে পারে। আর লাভ লোকসান আবন্টন হিসাবে কখন আসে, কখন আসে না। কখন আসবে না? কখন আসবে না যদি বলে হিসাবভুক্ত করা হয়েছে, এই কথাটা যদি বলা থাকে, হিসাবভুক্ত করা হয়েছে এই কথাটা বলা থাকলে আবন্টনে আসবে না। হিসাবভুক্ত করা হয়নি তাও আসবে। এখানে কিন্তু বলা ছিল যে হিসাবভুক্ত করা হয়নি, এই যে এখানে বলা ছিল হিসাবভুক্ত করা হয়নি, আসবে। আবার ধরো বলা আছে হিসাবভুক্ত করা হয়েছে বা করা হয়নি, কোনো কিছু বলা নাই, জাস্ট বলা আছে যে রেখার পণ্য উত্তোলন 2600 টাকা, তাও আসবে। তাহলে আমরা কি বলতে পারলে যে হিসাবভুক্ত করা হয়েছে বলা থাকলে পণ্য উত্তোলন এখানে আসবে না, হিসাবভুক্ত করা হয়নি তাও আসবে, কোনো কিছু বলা নেই তাও আসবে। তাহলে এখানে আমরা লিখলাম রেখার চলতি হিসাব পণ্য উত্তোলন 2600 টাকা। তাহলে এখানে এখন আমরা ক্রেডিট দিকে যোগ যদি করি 59,350, 1550, 2600 টাকা যদি যোগ করি তাহলে আমাদের ফলাফল আসতেছে এখানে 63,500 টাকা। এই 63,500 টাকা কিন্তু আমরা ডেবিট দিকে নিয়ে আসবো এবং এখান থেকে আমরা কী করব? এই যে মূলধনের সুদ এবং বেতন, বকেয়া ভাড়া, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এগুলো আমরা কী করবো? বাদ দেবো। বাদ দিলে যে টাকাটা আসবে এটি হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। অর্থাৎ এই টাকাটা অংশীদার যে 3 জন আছে তাতে আমরা বন্টন করে দিতে হয় এবং তাতে বন্টন করার অনুপাতের অংশ কিন্তু আছে হচ্ছে আমাদের কত? 4-3-1। তাহলে আমরা এখানে লিখি অংশীদারদের চলতি হিসাব মুনাফার অংশ, অর্থাৎ যে অংশটা আমরা বন্টন করবো 4-3-1। এখানে বন্টন করার ক্ষেত্রে বলা আছে কিন্তু নিশ্চয়তা দিয়েছে। কে দিয়েছে? যে ববিতা ও কবিতা রেখাকে নিশ্চয়তা দিয়েছে সে 4,400 টাকার কম পাবে না। তাহলে এইটা আমরা কীভাবে ভাগ করতে পারি আমরা দেখি এখানে। তাহলে আমাদের এখানে বন্টনযোগ্য মুনাফা কত? 24,000 টাকা। এই 24,000 টাকাটা আমরা ভাগ করবো, এই যে 24,000 টাকাটা, এবং এটা কিন্তু ভাগ হবে এই অনুপাতে 4-3-2 অনুপাতে। আরেকটি বিষয় হচ্ছে এখানে নিশ্চয়তা দেওয়া আছে যে ববিতা এবং কবিতা এই দুজন মিলে রেখাকে নিশ্চয়তা দিয়েছে যে সে 4,400 টাকার কম পাবে না। তাহলে এই ভাগটা আমরা কীভাবে করতে পারি? যেহেতু রেখা 4,400 টাকার কম পাবে না, শুরুতে আমরা রেখাকে 4,400 টাকা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে তাহলে আমাদের বন্টনযোগ্য মুনাফা কত? 24,000 থেকে যদি 4,400 দিয়ে দিই তাহলে যে অবশিষ্ট অংশটা থাকবে সেটাই কিন্তু এই দুজনের মধ্যে ভাগ হবে। তাহলে ববিতা কী করব? আমরা ববিতার ক্ষেত্রে কী করতে পারি? যে 24,000 থেকে আমরা 4,400 টাকা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে যে অংশটা থাকবে সেই অংশটা মধ্যে আমরা ববিতার কবিতার মধ্যে ভাগ করব। ববিতার অনুপাত কত? 4, কবিতার অনুপাত কত? 3। তাহলে 4 আর 3 কত হচ্ছে? 7। তার মানে 24,400 থেকে রেখার অংশটা বাদ দেওয়ার পর, এই 4,400 বাদ দেওয়ার পর যে অংশটা থাকবে তাদের মধ্যে ভাগ করব। তাদের অনুপাত কত? 4 আর 3। 4 আর 3 কত? 7। তাহলে ববিতা পাবে 7-এর 4 অংশ এবং কবিতা পাবে কত? ওই 24,000 থেকে 4,400 বাদ দিয়ে দেবো, যেটা আমরা রেখাকে আগে দিয়ে দিয়েছি, এবং এই রেখাকে দিয়ে দেওয়ার পর ওদের দুজন অনুপাত থাকে কিন্তু 4 আর 3। 4 আর 3 সমষ্টি 7 এবং কবিতার অংশ কিন্তু 3, তাই 3 দিয়ে গুণন। তাহলে এখানে ববিতার অংশ আসবে 11,700 টাকা, কবিতার আসবে 8,400 টাকা এবং রেখার আসবে 4,400 টাকা, যেটি কিন্তু আমরা এখানে লিখছি। গত বলা ছিল অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো।
আচ্ছা, অংশীদারদের চলতি হিসাবে কি আসবে না? চলতি হিসাবে মূলধন এবং অতিরিক্ত মূলধন আসবে না। এবং এখানে যদি চলতি হিসাবের কোনো ব্যালেন্স দেওয়া থাকতো, কোনো অঙ্কে কিন্তু চলতি হিসাবে ব্যালেন্স দেওয়া থাকতো, সেটি কিন্তু আমরা লিখবো ব্যালেন্স বিডি নামে। সেটা আমরা কোথায় লিখবো? যদি ডেবিটে থাকে আমরা ডেবিট দিকে লিখবো, ক্রেডিট থাকলে ক্রেডিট দিকে লিখবো। কিন্তু আজকের উদ্দীপকে এই ধরনের কোনো কিছু ছিল না। তাহলে আমরা এখানে কী লিখবো? প্রথমে 2018 সালে 31 ডিসেম্বর লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিটের যে অংশগুলো ছিল, ক্রেডিটের অংশগুলো চলতি হিসাবে ডেবিটে যাবে। ক্রেডিটে কী ছিল? মূলধনের সুদ ছিল। এই যে আমরা এখানে লিখলাম মূলধনের সুদ কার কত ছিল? মূলধনের সুদ ববিতার ছিল 10,000, এই যে ববিতার ঘরে 10,000 লেখা হয়েছে, এবং কবিতার ছিল 7,500, এই যে কবিতার 7,500 টাকা, এবং রেখার 5,000 টাকা, যে রেখার 5,000। আর ডেবিট আর কি ছিল? ববিতার বেতন ছিল 12,000 টাকা, যে বেতন 12,000 টাকা ববিতার ঘরে লেখা হয়েছে বেতন। এবং মুনাফার অংশ, যার যত মুনাফা ছিল, মুনাফা কার কত ছিল? ববিতার ছিল 11,000 টাকা, যে ববিতার 11,000 টাকা, কবিতার 8,400 টাকা, এবং রেখার 4,400 টাকা। এবং এখানে আমরা কী লিখব? লাভ লোকসান হিসাবে ক্রেডিটের যে অংশগুলো, যে ক্রেডিটের অংশগুলো আমরা এখানে কোথায় লিখবো? আমরা ডেবিট লিখব। তাহলে আবন্টনের ক্রেডিটগুলো চলতি হিসাব বা মূলধন হিসাবে ডেবিটে আসবে। ডেবিটে কী ছিল আমাদের? উত্তোলন। প্রথম আমরা উত্তোলনটা লিখবো। উত্তোলন ছিল, ওদের বার্ষিক উত্তোলন ছিল ববিতার 15,000 টাকা, কবিতার 10,000 টাকা, আমার রেখার 6,000 টাকা। তারপর এখানে ক্রেডিটে কী ছিল? উত্তোলন সুদ। যে লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা লিখছি। কেন লাভ লোকসান আবন্টন হিসাবে লিখছি? কারণ উত্তোলন সুদ কিন্তু আমরা লাভ লোকসান আবন্টন থেকে আনতেছি, যে কোনো এখানে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে লিখবো। আবন্টন হিসাবে যে উত্তোলন সুদ, এখানে উত্তোলন সুদগুলো লিখবো। এবং এখানে ছিল হচ্ছে পণ্য উত্তোলন ছিল, হচ্ছে রেখার পণ্য উত্তোলন ছিল 2,600 টাকা। এটাও আমরা লিখছি এখানে, পণ্য উত্তোলন 2,600 টাকা। এবার আমরা কী করবো? এখন চলতি হিসাবের ক্ষেত্রে কিন্তু ডেবিটও বেশি হতে পারে, ক্রেডিটও বেশি হতে পারে। এখন আমরা দেখি রেখার কী ছিল। রেখার ক্রেডিটে ছিল 5,000 টাকা, 4,900 টাকা। তাহলে এখন এখানে যদি আমরা যোগ করি তাহলে কত? 9,400 টাকা। এই 9,400 টাকা কিন্তু আমরা ডেবিট দিকে লিখছি। আমরা ক্রেডিটের যোগটাও আগে করছি, কারণ ক্রেডিটেরটা রেখার ক্রেডিট পরিমাণ বেশি ছিল। এই 9,400 থেকে, যে 9,400 থেকে আমরা এই 6,000 বাদ দিব, 300 বাদ দিব, এবং 2,600 টাকা যদি বাদ দিই, তাহলে ব্যালেন্স আসতে আসতে আমাদের 500 টাকা। এটিকে আমরা লিখবো ব্যালেন্স সিডি নামে। আমরা কবিতার দেখি, কবিতার কোথায় বেশি? কবিতার ডেবিট হচ্ছে 5,000, 12,000, 8,400, এবং ডেবিটে কিন্তু 10,000 এবং 5,500। তাহলে মনে হচ্ছে ক্রেডিটই বেশি। তাহলে আমরা ক্রেডিট যদি যোগ করি, তাহলে ক্রেডিট ফলাফল আসে 27,900 টাকা, যেটা কিন্তু আমরা এখানে লিখছি 27,900 টাকা। এখান থেকে আমরা যদি 10,000 এবং 500 যদি বাদ দিই, তাহলে ব্যালেন্সটা আসে কত? 17,400 টাকা, যেটা আমরা ব্যালেন্স সিডি নামে লিখব। এবং ববিতার ক্রেডিট ছিল 10,000 এবং 11,200, তাহলে আস্তে আস্তে কত? 21,200 টাকা। এই 21,200 টাকা আমরা এখানে নিয়ে আসছি, এবং এখান থেকে যদি আমরা এই 15,000 এবং 750 যদি বাদ দিই, তাহলে ব্যালেন্স আছে 5,450 টাকা। এটি কিন্তু আমরা ব্যালেন্স সিডি লিখে লিখছিলাম 31 ডিসেম্বর। এবং ব্যালেন্স সিডি যেদিকে বের হয়, ব্যালেন্স বিডি তার বিপরীত দিকে বের হয়। অর্থাৎ ব্যালেন্স সি এখানে বেটে হয়েছে ডেবিট দিকে, তাহলে ব্যালেন্স বিডি হবে ক্রেডিট দিকে, এবং সেটি হবে পরের বছর জানুয়ারি মাসে 1 তারিখে। কারণ আমরা জানি ব্যালেন্স বিডির হয় 1 তারিখে, এখানে 31 ডিসেম্বর হয়ে গেছে, তাহলে আমাদের 1 তারিখের থেকে 1 তারিখের জন্য আমাদের পরের বছর দরকার হবে। তার পরের বছর 2019 সালে 1 জানুয়ারি ব্যালেন্স বিডি, অর্থাৎ এখানে সিডির টাকাটাই কিন্তু এখানে বিডি হয়ে আসবে।